শুনুন সবাই, একদিন আমাদের সূর্য ঠান্ডা হবে এবং সাদা বামন তারায় পরিণত হবে। কিন্তু এটাই পৃথিবীর জন্য সবচেয়ে খারাপ ঘটনা নয়। তারাটি ঠান্ডা হওয়ার আগে এটি বিশাল আকারে বৃদ্ধি পাবে, অবিশ্বাস্য আকারে গিয়ে আয়োজন করবে আমাদের জন্য র্যাগনারক। এখন যদি আপনি না জানেন, র্যাগনারক হল অগ্নি মহাপ্রলয়, নর্ডিক পুরাণ থেকে। তাই আমাদের সূর্য আমাদের পৃথিবীর সবকিছু পুড়িয়ে ছারখার করে ফেলবে। কিন্তু হ্যাঁ, চিন্তা করবেন না, আছে সুসংবাদ। এই দিনটি আসবে প্রায় ৫ থেকে ৭ বিলিয়ন বছর পরে। তবে খারাপ খবর হলো, পৃথিবীর প্রায় সব জটিল প্রাণ এর আগেই বিলুপ্ত হয়ে যাবে, হয়তো ১/৪ বিলিয়ন বছরের মধ্যেই। কিন্তু একটা ছোট্ট সম্ভাবনা আছে যে আমাদের পৃথিবী অক্টোপাস দ্বারা শাসিত হবে। হ্যাঁ, আমি জানি প্রথম কয়েক সেকেন্ডেই এই খবর একটু বেশি লাগছে। তাহলে আসুন আমি সবকিছু একে একে ভেঙে বলি আপনাদের জন্য একে একে। আমরা সবাই শুনি মানুষ প্রকৃতি ধ্বংস করছে এবং আমাদের পৃথিবী দূষণ করছে। এগুলো সব সত্যি, কিন্তু আমাদের হস্তক্ষেপ ছাড়াই পৃথিবীর বিশাল সংখ্যাগরিষ্ঠ প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, আমাদের সহ। কারণ হল প্রাকৃতিক দুর্যোগ এবং আবহাওয়ার পরিবর্তন। এটি ভয়ঙ্কর শোনায়, কিন্তু এটি পৃথিবীর জন্য নতুন কিছু নয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে পৃথিবীতে আগে ৫টি গণবিলুপ্তি ঘটেছিল। শেষটি ঘটেছিল প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে, যখন ডায়নোসররা অদৃশ্য হয়ে যায়। কিন্তু জীবন চলতেই থাকে এবং বিভিন্ন রূপ নেয়। ষষ্ঠ মহাপ্রলয় হতে পারে পরবর্তী ২৫০ মিলিয়ন বছরের মধ্যে। তখনকার পৃথিবীর পরিবেশ স্তন্যপায়ীদের জন্য অনুপযুক্ত হবে, কারণ কার্বন ডাই অক্সাইডের মাত্রা দ্বিগুণ হবে। এটা ঘটবে কারণ সূর্য ২.৫ ভাগ বেশি বিকিরণ নির্গত করবে এবং পৃথিবী অতিরিক্ত গরম হয়ে উঠবে। পৃথিবীর বেশিরভাগ অঞ্চলের তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় ৪০ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াসে এবং সমগ্র ভূমি পরিণত হবে এক বিশাল সুপার মহাদেশে। যেসব অঞ্চলে আর্দ্রতা বেশি, সেখানে তাপমাত্রা আরও বেশি হবে। এবং অবশ্যই এমন পরিবেশে মানুষদের জন্য পার্কে হাঁটা বা কুকুরের সাথে ফ্রিসবে খেলা সম্ভব হবে না। কেউ কারোর সাথে খেলবেও না। আশা করি তখন পর্যন্ত আমরা অন্য গ্রহে উপনিবেশ স্থাপন করে ফেলব। বর্ধিত সৌর বিকিরণ বায়ুমণ্ডল থেকে অক্সিজেন দ্রুত হ্রাস ঘটাবে। এর মানে হল প্রায় ১ বিলিয়ন বছরের মধ্যে আমাদের পৃথিবী দেখাবে এক নির্জীব জগতের মতো, যেমনটা ছিল প্রায় ২.৫ বিলিয়ন বছর আগে। তখন বাতাসে ভরা ছিল মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাসে। আর পৃথিবী বসবাস করত সবচেয়ে সাধারণ ব্যাকটেরিয়াদের দ্বারা। তাদের মধ্যে কিছু শিখেছিল কিভাবে সূর্যালোক এবং কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরি করতে হয়। কোটি কোটি বছর ধরে তারা এত অক্সিজেন তৈরি করেছিল যেটা যথেষ্ট হয়ে গেছিল নতুন আরও জটিল প্রাণী জন্ম নেওয়ার জন্য। এবং মনে হচ্ছে আমরা আবার সেই প্রাগৈতিহাসিক সময় ফিরে যাব। মানুষ এমন অবস্থায় বাঁচতে পারবে না, কিন্তু কিছু জটিল প্রাণী যারা সমুদ্রের অন্ধকার গভীরে লুকিয়ে আছে, তারা হয়তো পরিবর্তিত বায়ুমণ্ডলে খাপ খাইয়ে নিয়ে পৃথিবীর শাসক হয়ে উঠতে পারে। এই জটিল প্রাণীগুলো হল অক্টোপাস। এই প্রাণীর অনেক প্রজাতি আছে। কেউ থাকে উপকূল এলাকায়, আবার কেউ সমুদ্রের গভীরে বসবাস করে। কিছু প্রজাতি হয়তো বেঁচে থাকতে পারবে এবং নতুন এক সভ্যতা গড়ে তুলতে পারবে। কিন্তু কেন অক্টোপাস? কারণ তারা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটা, আর সমুদ্রের গভীরের বাসিন্দাদের মধ্যে হয়তো সবচেয়ে বুদ্ধিমান। অক্টোপাস পারিপার্শ্বিক বস্তু টুল হিসেবে ব্যবহার করতে পারে, যেমন তারা নারকেলের খোলস ব্যবহার করে নিজেদের রক্ষা করে বা আশ্রয় নেয়। পরীক্ষাগারে তারা বিভিন্ন জিনিস ব্যবহার করে ধাঁধা সমাধান করেছে। এই প্রাণীগুলো প্রায়শই তাদের পানির ট্যাঙ্ক থেকে পালিয়ে যায় পাশের অক্টোপাসদের দেখতে। হ্যাঁ, তাদের বুদ্ধিমত্তা আছে, তবে মানুষের মতো নয়। তাদের বুদ্ধিমত্তা অনেকটা কম্পিউটারের মতো। দেখুন, অক্টোপাসের নিউরন শুধু মস্তিষ্কেই নয়, বরং তাদের ৮টি সুরে এবং বড় চোখেও থাকে। এটা অনেকটা বিশাল ডেটা সেন্টারের মতো, এবং তাদের অঙ্গপ্রত্যঙ্গগুলো পরিবেশকে অসাধারণ বিস্তারিতভাবে অনুভব করে, যেন ওগুলো মস্তিষ্ক। শুধু তাদের বুদ্ধিমত্তাই নয়, বরং তাদের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলো অক্টোপাসকে সাহায্য করতে পারে প্রলয় হলে বেঁচে থাকতে। তাদের দেহে কোনো হাড় নেই, তারা যে কোনো ফাঁক দিয়ে ঢুকে যেতে পারে, যে কোনো বাধা অতিক্রম করতে পারে। আর তাদের ৮টি উন্নত সুর তাদের আশেপাশের পরিবেশের সাথে বুদ্ধিমত্তার সাথে মিথস্ক্রিয়া করতে সাহায্য পারে। কাক তার ঠোঁট দিয়ে তারের টুকরো বাঁকাতে পারে। তারা পানিতে পাথর ফেলে পানির স্তর বাড়িয়ে খাবার পেতে পারে। কিন্তু তাদের একটাই ঠোঁট আছে। একটা অক্টোপাস তার ৮টি সুর দিয়ে অন্তত ৮ গুণ বেশি কিছু করতে পারে। তাদের মেরুদণ্ড নেই, তাই তারা সম্ভবত স্থলে নয়, পানির নিচে সভ্যতা গড়ে তুলবে, যেখানে এমন শরীর নিয়ে চলাফেরা করা আরও সুবিধাজনক।
সভ্যতা গড়তে তাদের প্রয়োজন হবে সস্তা শক্তির উৎস, যেমন পানির নিচে থাপিও সরনা বা উপকূলের জোয়ার। এটা কঠিন কাজ হবে, কিন্তু শহর গড়ার জন্য এটাই সবচেয়ে বড় সমস্যা নয়। তাদের জন্য সবচেয়ে কঠিন ব্যাপার হলো সামাজিক সম্পর্ক বজায় রাখা। স্বভাবে তারা একাকী, সাধারণত ছোট ছোট কয়েকজনের দলে থাকে, কিন্তু বড় পরিসরে পানির নিচে শহর বানাতে এটা যথেষ্ট নয়। বাবা মা তাদের সন্তানের কাছে সংস্কৃতি, ইতিহাস, শিক্ষা, নৈতিকতা সবকিছু পৌঁছে দেয়। তারা অনেক সময় এবং শ্রম দেয় শিক্ষায়। এটা অক্টোপাস করে না। মাদিল অক্টোপাস ডিম পাড়ার পরপরই মারা যায়। পুরুষ অক্টোপাস সারা জীবনে একবারই সঙ্গম করে এবং মাদি নিষিক্ত হওয়ার পরপরই মারা যায়। তাই এক অর্থে অক্টোপাসের বাচ্চারা জন্মাই এতিম হয়। আশ্চর্য নয় যে তাদের পক্ষে সামাজিক সম্পর্ক তৈরি করা কঠিন। গত 50 থেকে 100 মিলিয়ন বছরে অক্টোপাসরা সমষ্টিগত অনুভূতি তৈরি করতে পারেনি, আর এটা কল্পনা করা কঠিন যে হঠাৎ ভবিষ্যতে তা তৈরি হয়ে যাবে। হয়তো কিছু তাদের উৎসাহিত করবে, কে জানে। কিছু বিজ্ঞানী যারা অক্টোপাস নিয়ে গবেষণা করেন দেখেছেন গত 10 বছরে কিছু অক্টোপাস প্রজাতি কিছু সামাজিক দক্ষতা দেখিয়েছে। কেউ কেউ 10 বা তার বেশি সদস্যের দলে বসবাস করে। যদি মানবজাতি তাদের জীবন নষ্ট না করে, মাছ ধরতে গিয়ে সমুদ্রে আবর্জনা ফেলে, তাহলে তাদের সফল হওয়ার ভালোই সম্ভাবনা আছে পৃথিবী জয় করার ক্ষেত্রে। কিন্তু তারা ব্যর্থ হলে পরবর্তী প্রার্থী হতে পারে নিমাটোড, ছোট্ট সাদা কৃমি। তবে আশা করা যাক অক্টোপাসই জেতুক। তারা দেখতে তুলনামূলক আরও সুন্দর। তারা হয়তো প্রযুক্তিগত অগ্রগতি অনেক দ্রুত অর্জন করবে, কারণ যখন আপনার 8টা হাত থাকবে আপনি অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। ভাবুন, এই অক্টোপাসরা পৃথিবী ছেড়ে অন্য গ্যালাক্সিতে উড়ে গেল, যেখানে আমাদের সঙ্গে মানুষের দেখা হলো। আপনি কি মনে করেন আমরা বন্ধু হতে পারবো? তাহলে ধরুন অক্টোপাস এক উচ্চ সভ্যতায় পরিণত হলো যারা সমুদ্রে শহর বানালো, কিন্তু তারাও মানুষের মতো ভাবতে বাধ্য হবে অন্য গ্রহ উপনিবেশ স্থাপন নিয়ে। কারণ আসছে র্যাগনারক। সূর্য ক্রমশ গরম হচ্ছে এবং বড় হচ্ছে। ভুলবেন না, আমাদের সূর্য বর্তমানে তার জীবনের সবচেয়ে স্থিতিশীল পর্যায়ে আছে। সে গত 4.5 বিলিয়ন বছর ধরে এই অবস্থায় আছে। কিন্তু আরও 5 বিলিয়ন বছর পরে এর কেন্দ্রে হাইড্রোজেন ফুরিয়ে যাবে এবং তখনই আসল মজা শুরু হবে। হাইড্রোজেন ফিউশন ধীর হয়ে গেলে কেন্দ্র সংকুচিত হতে শুরু করবে। কেন্দ্র ছোট হলে এটি আরও গরম হবে, যতক্ষণ না আরেক রাউন্ড নিউক্লিয় বিক্রিয়া শুরু হয়, যেখানে হিলিয়াম মিশে ভারী উপাদান যেমন কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেনে রূপান্তরিত হবে। অবশেষে সূর্য লাল হয়ে এত বিশাল হবে যে তা গ্রাস করবে বুধ, শুক্র এবং সম্ভবত পৃথিবীকেও। তাই এটি হতে পারে র্যাগনারক শুধু আমাদের গ্রহের জন্য নয়, বরং পুরো সৌরজগতের জন্য। যতই অক্টোপাস শক্তিশালী হোক, তারা এমন মহাপ্রলয়ে বাঁচতে পারবে না। পৃথিবী পুরোপুরি জ্বলে যাবে। হয়তো এটি চাঁদের মতো হবে, অথবা পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে। এরপর সূর্যের কি হবে? তার শক্তি একদিন ফুরিয়ে যাবে। তখন এটি সংকুচিত হয়ে পৃথিবীর আকার নেবে এবং সাদা বামন তারায় পরিণত হবে। যখন একটি তারা নিভে যায়, এটি বিশাল পরিমাণে গ্যাস আর ধূলিকণা মহাকাশে ছড়িয়ে দেয়। শুধু ঠান্ডা কেন্দ্রটি বেঁচে থাকে। বাইরের সব স্তর মহাকাশে ভেসে বেড়ায় একটি সুন্দর নীহারিকা গঠনের মাধ্যমে। আর আমাদের সৌরজগৎ অচেনা হয়ে যাবে। অবশ্যই কিছু দিক থেকে এটা দুঃখজনক এবং ভয়ঙ্কর শোনালেও উজ্জ্বল দিকটা দেখুন। হ্যাঁ, মজা করলাম। এটা ঘটতে এখনো 5 থেকে 7 বিলিয়ন বছর বাকি আছে। তাই আরাম করুন। মানুষ পৃথিবীতে প্রায় 40,000 বছর ধরে বাস করছে। যদি আমরা পুরো পৃথিবীর ইতিহাসকে 24 ঘন্টার এক দিনে চাপাই, তাহলে মানুষের ইতিহাস হবে মাত্র 1 সেকেন্ড। যদি আমরা এত উন্নতি 40,000 বছরে করে থাকি, তাহলে কি হবে 1 লক্ষ বছরে, 1 মিলিয়ন বছরে, 1 বিলিয়ন বছরে? এটা ভবিষ্যৎবাণী করা কঠিন। তাই কেমন হয় যদি এখনই পার্কে গিয়ে সূর্যালোক উপভোগ করি? হ্যাঁ, সানস্ক্রিন নিয়ে যাবেন। আজ এখানেই শেষ। যদি আপনার কৌতূহল শান্ত হয়, তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। অথবা আরও জানতে চাইলে শুধু এই ভিডিওগুলো ক্লিক করুন এবং শুনুন।